বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছে আমার বায়ে বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, আর আমার ডানে রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আমরা লক্ষ্য করছি যে বিএনপি নির্বাচনকে ঘিরে যথেষ্ট আশাবাদী, ফলাফলকে ঘিরে নাই। নির্বাচনটা ফেব্রুয়ারিতে হচ্ছে এবং সাধারণভাবে একটা পারসেপশন যে স্বাভাবিকভাবে যেহেতু আওয়ামী লীগ অনুপস্থিত একেবারে নিশ্চিন্তে বিএনপি বিজয়ী হবে এবং ক্ষমতায় যাবে। যদিও নানা ধরনের সার্ভে অবশ্য নানান জনের নানাভাবে তৈরি করা সার্ভের ফলাফল ভিন্ন কথা বলছে। সরকারের দিক থেকে এই বার্তা দেওয়া হচ্ছে, কেউ কেউ দিচ্ছেন যে একদিনও নির্বাচন পেছাবে না, নির্বাচন। কিন্তু মানুষের মধ্য থেকে এই আশঙ্কাটা যাচ্ছে না। অনেকেই মনে করছেন যে আসলে শেষ পর্যন্ত নির্বাচনটা হবে না। এর কারণ হচ্ছে অন্যান্য অপরাপর প্লেয়াররা নানা রকমের বক্তব্য দিচ্ছেন, বার্তা দিচ্ছেন এবং সব মিলিয়ে আসলে এই সংশয়টা, এই প্রশ্নটা জুলাই অভ্যুত্থানের পর থেকেই ধীরে ধীরে সময় যত গড়াচ্ছে তৈরি হচ্ছে, বাংলাদেশ আসলে কোথায় যাচ্ছে। ধন্যবাদ আমার সহ-আলোচক কামাল ভাই সহ দর্শক। না, আপনি যে আশঙ্কাটা প্রকাশ করছেন এটা কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথম থেকে উনি বলে আসছেন যে বাংলাদেশ একটা অনিশ্চয়তার মধ্যে আছে। কারণ এই বর্তমান যে ইন্টিরিয়াম গভর্নমেন্টগুলি আছে তাদের কর্মকাণ্ডের মধ্যে কোনো ধারাবাহিকতা নেই। এক একজন এক একভাবে এক এক কথা বলে। পাশাপাশি তারা একটা বিশেষ দলকে তারা পৃষ্ঠপোষকতা দিচ্ছে, যেটাকে ইতিমধ্যে কিংস পার্টি হিসেবে অনেকে বলতে শুরু করেছে। এবং তাদের বক্তব্য যদি আপনি লক্ষ্য করেন, বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি, যেমন এর মধ্যে তাদের এক নেতা বলল যে কিসের ফেব্রুয়ারিতে ইলেকশন। সরকারের পক্ষ থেকে কিন্তু জোরালো কোনো প্রতিবাদও তেমন একটা করা হয়নি। বরং ইদানিং আপনি দেখেন যে বিষয়টা কোনো ইস্যু না, এই যে পিআর, সেটা নিয়ে কিন্তু নাগরিক কমিটি, জামাতি ইসলামী এবং কি ইসলামী আন্দোলন এরাও কিন্তু এখন মাঠে খুব সোচ্চার। তো সামগ্রিকভাবে একটা অনিশ্চয়তা তো বাংলাদেশে আছে, এটা অস্বীকার করা যে আওয়ামী লীগের মধ্যে একটা দল নাই, জাতীয় পার্টিকেও এই ট্র্যাকে রাখা হয় নাই। সেখানে যদি জামাত, এনসিপি অথবা ইসলামী আন্দোলনের যদি ভূমিকা নেগেটিভ হয় তাহলে আগামী দিনে নির্বাচনের একটা অনিশ্চয়তা আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এখন এই জায়গা থেকে মানুষের মধ্যে একটা আস্থা ফিরিয়ে আনার মূল দায়িত্ব হলো ইন্টিরিয়াম গভর্নমেন্টের, ডক্টর ইউনূস গভর্নমেন্টের। কারণ আমরা এমনি নানা সংকটের মধ্যে বাংলাদেশে বর্তমানে আছি। সুতরাং আগামী দিন এই যে দেখেন এখন নতুন আরেকটা বিষয়, এই রাষ্ট্রপতির ছবি সরিয়ে নেওয়া, এটা কিন্তু এখন কোনো ইস্যু হওয়ার কথা ছিল না। কারণ বাংলাদেশে একটা পথে চলছিল। যদি আপনি ফেব্রুয়ারিতে নির্বাচন যদি হয়ও, যদি আমরা মনে করি যে এটা মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন যে, তাহলে তো তাদের কিছু কাজ আছে, নির্বাচন কমিশনকে রেডি করা, প্রশাসনকে রেডি করা, রাজনৈতিক দলগুলির সাথে সংলাপ করে একটা নির্বাচন উপযোগী একটা পরিবেশ তৈরি করা। কিন্তু সেগুলিকে আমরা দেখছি সেগুলি তো অনুপস্থিত। এই ধরনের কোনো উদ্যোগ কিন্তু আমরা লক্ষ্য করি না। সুতরাং নির্বাচনটাকে আপনার বিশ্বাসযোগ্য করতে হলে এবং জনগণের মধ্যে আপনি যে কথাটি বলছেন যে আমরা নানা জায়গায় যাই এবং আপনারা যারা আমাদেরকে ডাকেন গণমাধ্যমে আমরা যাই, আমরা অনেকে মনে করে হয়তো অনেক ইনফরমেশন আমাদের কাছে আছে, আসলে জিজ্ঞেস করে আসলে কি নির্বাচনটা হচ্ছে। তো এই যে একটা সংশয়, এই সংশয় দূর করার জন্য আপনার দৃশ্যমান কিছু উদ্যোগ কিন্তু সরকারকে নিতে হবে। সেটা হলো রাজনৈতিক দলগুলির সাথে সংলাপ, নির্বাচন কমিশনকে কার্যকরী করা। এই অনেক আপনি মনে করেন অনেকে এই যে বিশেষ করে নতুন যারা নিবন্ধন চেয়েছে অনেককে কিন্তু এখনো নিবন্ধন দেওয়া হয়নি, বা নিবন্ধন দেবে কি না দেবে শর্ত পূরণ হয়েছে। এইগুলি কিন্তু ইস্যুর একটি কারণ হয়ে দাঁড়াবে একটা সময়, যে আমাকে নিবন্ধন দেয়নি, আমি ইলেকশন বর্জন করব। তো সামগ্রিকভাবে আপনার কার্যকরী কিছু পদক্ষেপ এই সরকারের নেওয়া উচিত, কিন্তু সেই ক্ষেত্রে আমরা খুব তারা অ্যাক্টিভ বলে আমাদের কাছে মনে হয় না। বরং তারা নানা যে ইস্যুগুলি এখন খুব প্রয়োজন নাই সেগুলি নিয়ে কিন্তু তারা ব্যস্ত আছে। তো যার জন্য আপনি যে কথাটি, একটা অনিশ্চয়তা আছে। কিন্তু আমরা মনে করি দেশের স্বার্থে, দেশের অর্থনীতির স্বার্থে, আইনশৃঙ্খলার স্বার্থে, আগামী দিনে বাংলাদেশে বিনিয়োগের স্বার্থে একটা নির্বাচন হওয়া উচিত। না, আমি আপডেটে পরে যাব, মানে আপনার সেকেন্ড টার্নে আমি একটু ডাউন ডেটে যাই। কিছু কথা জমে আছে, এগুলো বলতে হবে। সেটা হচ্ছে, দেখেন, আমি ফিনল্যান্ডে ছিলাম, তো হেলসিঙ্কিতে কিছু বাঙালি আমার সাথে দেখা করতে আসলো। তোরা বললো যে কামাল ভাই চলেন নরওয়ে যাব। আমি বলি কেন? বলে যে আমরা একটা প্রোগ্রাম নিছি, নোবেল কমিটির সামনে আমরা একটা ডেমনস্ট্রেশন দিব যাতে ইউনূস সাহেবের নোবেল প্রত্যাহার করে নেয়।
তাই বললাম আমি যাব না, আমি এই প্রোগ্রামের সাথে নাই। তো বললো কেন? আমি বললাম যে দেখেন, আমাদের একটাই সবেধন নীলমণি, আমাদের পরবর্তী প্রজন্মরা যেন বলতে পারে যে বাংলাদেশেরও একজন নোবেল লরিয়েট আছে, খামাখা এটা প্রত্যাহার করে কী লাভ? এই যে আমরা তাকে দিচ্ছি, পলিটিক্যাল পার্টিগুলো দিচ্ছে, জনগণ দিল 5 তারিখের পর থেকে, আমরা দিচ্ছি, এবং বিএনপি যা দিল, মানে ওই যে হাসিনা বলছিল যে ইন্ডিয়াকে আমরা যা দিছি সারা জীবন মনে রাখবে, বিএনপি যা দিল মানে ইউনূস সাহেবকে, মানে অকল্পনীয় আর কি। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি কি দিলেন? আমরা যে এত কিছু দিলাম, আপনি কি দিলেন? কতগুলি মৌলিক প্রশ্ন আপনাকে করবো আজকে। একটা হচ্ছে দেখেন, প্রথমটা বলে নেই, একদম শুরু থেকে বলি, আপনি তখনও টেক ওভার করেন নাই, অন ওয়ে টু বাংলাদেশ আপনি ইন্ডিয়ার বিরুদ্ধে হম্বিতম্বি করলেন, প্যারিস থেকে ঢাকার পথে। হ্যাঁ, বললেন এই 7 সিস্টার ডিস্টেবিলাইজ করে দিব, অমুক তমুক এই সেই ইত্যাদি। তা আমরা খুশি হয়ে গেলাম। এরপরে আপনি মোদির সাথে দেখা করার জন্য পাগল হয়ে গেলেন। তারপরে এই যে অসম চুক্তি, এই সেই ইন্ডিয়া আমাদের শোষণ করছে, কই আমরা একটা চুক্তিও তো আপনি দেখালেন না। আমরা জানলাম যে ইন্ডিয়া আমাদেরকে ট্রান্সশিপমেন্ট দিছিল, আমরা জানলাম যে কোর্টের মাধ্যমে জানলাম যে আদানের চুক্তি ন্যায়সঙ্গত ছিল, কিন্তু আমরা তো জানলাম না যে আমরা কি দিছিলাম। এই যে চুক্তিগুলি, এগুলি তো আপনি প্রকাশ করলেন না। তাইলে ওই যে হম্বিতম্বি, এটা কি? এক। দুই হচ্ছে আপনি দেশে আসলেন, দেশে এসে কি বললেন? আপনাকে যখন জিজ্ঞাসা করা হলো আপনার প্রায়োরিটি কি, আপনি বললেন ঐক্য। ঐক্য বলেননি, বলছেন একতা। আমার এখনো কানে বাজে। একতা আপনি চাইলেন, তো এখন কি দেশটা কোথায় আছে? দুই ধরনের অনৈক্য, একটা হচ্ছে ফ্যাসিস্ট বনাম গণতন্ত্রী, আবার গণতন্ত্রীদের মধ্যে অনৈক্য, এটা আমরা দেখতেছি। এবং এই যে অনৈক্য, এইটা সৃষ্টি করলেন আপনি কীরকমভাবে? আপনি যখন 32 নম্বর ভাঙা হচ্ছিল, ওখানে সেনাবাহিনী ছিল, আপনি নীরব দর্শকের ভূমিকা পালন করলেন। আবার সেই আপনি বা আপনার লোকজন যখন গোপালগঞ্জে যখন হলো, প্রয়োজন পড়লো, তখন আপনি তাদেরকে সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হলো। এক জায়গায় সেনাবাহিনীকে ইনঅ্যাক্টিভ করে রাখলেন, আর এক জায়গায় সেনাবাহিনীকে অ্যাক্টিভ করলেন। তাহলে ও অনৈক্যটা তৈরি করলেন তো আপনি, এবং আপনার কারণেই আজকে দেশ ডিভাইডেড। কিন্তু আপনি বলছিলেন প্রথমে যে আমি চাই একতা। আচ্ছা, দেখেন খুব ইন্টারেস্টিং, ইনভেস্টমেন্ট সামিট যখন হলো, বিরাট একটা হাইপ তোলা হলো যে একেবারে মানে ইনভেস্টমেন্টে ভেসে যাবে। তো কয় ডলার আসছে আমাদেরকে একটু বলবেন? আচ্ছা, আপনি কি করলেন? বললেন যে রিসেট বাটনে চাপ দেওয়া হয়েছে। রিসেট বাটনে চাপ দেওয়া হয়েছে 15ই আগস্ট বঙ্গবন্ধুকে নিয়ে যে মানে স্ট্যাটাসের যে বিপুল মানে কি বলে বিদ্রোহ সরকারের বিরুদ্ধে, সেটাকে আপনি লক্ষ্য করছেন। এবং আপনি রিসেট বাটন করে আপনি কিছু জিনিস শেষ করে দিতে চাচ্ছেন। দেখেন, এইটা মশক নিধন না, যে কি বলে যে কীটনাশক স্প্রে করে দিলাম, অ্যানোফিলিস আওয়ামী লীগ নিরাকরণ হয়ে গেল, আর কিউলেক্স বিএনপি নিরাকরণ হয়ে গেল। ইট ইজ নট এ মশক নিধন। দুইটা পার্টি এই দেশের ডিপলি ইমপ্ল্যান্টেড ইন দ্য রুট। আপনি রিসেট বাটন দিয়ে আওয়ামী লীগকে শেষ করে দিতে চাচ্ছেন, ইত্যাদি স্মৃতি মুছে দিয়ে ফেলতে চাচ্ছেন। আচ্ছা, গেল একটা। আচ্ছা, আপনার যে সেই বিখ্যাত 033 সেই 30তে কি আছে? পভার্টি এলিভেশন। তো 1 বছরে তো পভার্টি দূর করা সম্ভব না। তা আপনি কোনো মডালিটি দিচ্ছেন বাংলাদেশের জন্য যে এইভাবে আমাদের পভার্টি এলিভেট করা যেতে পারে? আপনি তো পভার্টি নিয়ে কোনো কথাই বলছেন না, আপনি রাজনীতি নিয়ে আসেন, রাজনীতি সাজাচ্ছেন আপনি। অথচ আপনার বেসিক যেটা আপনি গ্লোবালি সেল করছেন আপনি এটা, হ্যাঁ, নাই। 2 নম্বর কি? আপনি হলো যে আনএমপ্লয়মেন্ট, এটাও আপনার 30। তো কই আপনি আনএমপ্লয়মেন্টের জন্য, বাংলাদেশের যুবকদের আনএমপ্লয়মেন্ট দূর করার জন্য কি পদক্ষেপ নিচ্ছেন, কি মডালিটি আপনি দেখাইছেন আমাদেরকে? বরং ছাত্রদেরকে আপনি রাজনীতিতে উৎসাহিত করছেন। তাইলে কি আমরা এটা বলতে পারি যে পলিটিক্স হচ্ছে এমপ্লয়মেন্ট, রাজনীতিতেই হচ্ছে এমপ্লয়মেন্ট, রাজনীতি করো, টাকা কামাও? তাই ভাববো এখন। আপনি তো এমপ্লয়মেন্টের জন্য যে কতগুলি স্ট্রাকচারাল মানে রিস্ট্রাকচার করা দরকার, সেটা তো আপনি করেন নাই, কিছুই বলেন নাই আপনি। কিন্তু আপনার গ্লোবাল সেলিং পয়েন্ট হচ্ছে যে আপনি আনএমপ্লয়মেন্ট 0 করতে চান। গেল একটা। আচ্ছা, এখন আরেকটা কতগুলি কথা বলি, যেমন ধরেন যে আপনি 30 তার একটা বললেন না আপনি, 0 এমিশন, 0 কার্বন।
কার্বন দেখেন এটা না কি বলবো, এগুলি তো একজন ভদ্রলোককে এইভাবে তো মানে অপমান করা যায় না। দেখেন উনি জিরো কার্বন বললেন, কিন্তু উনি জিরো নিউক্লিয়ার উইপেন বললেন না। আমি হলে কি করতাম? দেখেন পভার্টি এবং আনএমপ্লয়মেন্ট সমার্থক। আনএমপ্লয়মেন্ট না থাকলে পভার্টি থাকবে না। তাইলে আপনি দুইটা জিনিসকে আলাদা করলেন, করে স্পেস কমাই দিলেন। আপনি করবেন কি? আপনি বলবেন যে পভার্টি, জিরো নিউক্লিয়ার উইপেন, জিরো কার্বন। কারণটা হচ্ছে আপনি তো শান্তিতে নোবেল পাইছেন। নিউক্লিয়ার উইপন ইজ এ থ্রেট টু ওয়ার্ল্ড পিস। এবং নিউক্লিয়ার উইপন আমরা তো বহু আগে থেকে বলতেছি, সমস্ত আণবিক পারমাণবিক শক্তি ভূমধ্যসাগরে ফেলে দেওয়া হোক। হ্যাঁ, আপনি সেটা বললেন না। আপনি শান্তিতে নোবেল পাইছেন, অথচ আপনি নিউক্লিয়ার উইপন না বলে আপনি কার্বন বললেন, বা অথবা মানে একই জিনিসকে দুই ভাগ করে দিলেন। আচ্ছা, আপনি বলছিলেন যে কি আপনার না চাইলে আমি থাকবো না, বলছিলেন তো না? তো এখন যে আপনার নিয়োগকর্তারাই তো আপনাকে চাচ্ছে না মনে হচ্ছে। যেমন ধরেন সামান্তা যেসব কথা বলতেছে, হাসনাত যে সমস্ত কথা বলতেছে, আরও যারা যে সমস্ত কথা বলতেছে, তো তারা তো এটা আপনাকে চাচ্ছে না মনে হচ্ছে। অ্যাপারেন্টলি তো তাই মনে হচ্ছে, তারা আপনাকে চাচ্ছে না। এবং তো সামান্তার যে স্টেটমেন্টটা বা হাসনাতের যে স্টেটমেন্ট, কই আপনি তো যাচ্ছেন না, আপনি তো বলছিলেন যে না যাব। তারপর কতগুলি মানে এটা কি বলে, মানুষকে এইভাবে মানে আশাবাদ জাগিয়ে, হ্যাঁ, ওনার একটা হয়েছে কি, উনি সবসময় একটা স্টান্ট মেকার, উনি যেটা শ্রুতিমধুর ওগুলো বলে ফেলেন। এইটার যে কনসিকুয়েন্সটা কী হইতে পারে, স্টান্ট মেকারদের এটা একটা প্রবলেম, যেটা শুনতে ভালো লাগে ওটা বলবো, এইটার বাস্তবতা আছে কি না এটা দেখে না। উনি বললেন কি, রোহিঙ্গারা আগামী ঈদ মানে মনে হয় যে স্বদেশে, কই একটা রোহিঙ্গা গেছে না, রোহিঙ্গা প্রবলেম আরও অ্যাকিউট হয়েছে, আরও বাড়ছে না? আচ্ছা, তো এই যে দেখেন আপনি, সবচেয়ে বড় যেটা দুঃখ লাগে না, যে উনি মানে মানুষের জীবন তো কতগুলি স্মৃতির সমষ্টি, তাই না? আপনার জীবন কি? আপনার রাতের বেলা আপনি কি করেন? আপনি কি করছেন না করছেন? আমিও তাই করি। একজন এনসিপির নেতা 25 বছর, সে কী করে? তার কলেজ জীবন, স্কুল জীবন, প্রেম, ব্যর্থ প্রেম, এগুলো নিয়েই তো রাতে ঘুমায়। সারাদিন কী করছে না করছে সেটা পরের ব্যাপার। আপনি স্মৃতি মুছে ফেলতে চাচ্ছেন। এবং মানে অদ্ভুত একটা ব্যাপার, কার যেন একটা কথা আছে, দি ইফেক্টিভ ওয়ে টু ডিস্ট্রয় এ নেশন is to destroy the process of remembering its past and history. ইতিহাসকে মুছে ফেলার পদ্ধতিটা যদি ধ্বংস করা যায়, তাহলে ওই নেশন অটোমেটিক ধ্বংস হয়ে যাবে। কারণ বিখ্যাত কথা এটা। তা আপনি তাই করতে চাইছিলেন, মানে একজন মানে শিক্ষিত লোক, পিএইচডি হোল্ডার, মানে নোবেল লরিয়েট, আপনি তাই করতে চাইছেন। এবং আমি শেষ করে ফেলবো, দেখেন মানে জায়গাটা কোথায় চলে আসছে। আমাদের পলিটিক্যাল এরেনাতে তো একটা প্রবলেম আছে, কিন্তু সোশ্যাল এরেনাতে, সামাজিক যে অবস্থা, সেইখানে যে কতগুলি বেসিক চেঞ্জ করে ফেললেন, হ্যাঁ, কতগুলি মৌলিক পরিবর্তন করে ফেললেন নেগেটিভলি, হ্যাঁ, এটা দায় কে নিবে? এখন কি দাঁড়াইছে? ক্ষমতা, টাকা, ইয়াং জেনারেশনের মধ্যে যৌনতা, স্ল্যাং, মানে যে যেভাবে পারতেছে স্ল্যাং ইউজ করতেছে, মুরব্বী বলতে কিছু নাই, সিনিয়র বলতে কিছু নাই। এই যে ডিজেনারেশন, এই যে অধঃপতন, হ্যাঁ, এই যে জেনারেশন, এইটা রিপেয়ার কে করে? তারেক রহমান পারবে এটা রিপেয়ার করতে? ইম্পসিবল। ইকোনমি আমরা রিগেইন করতে পারবো, আমাদের শ্রমিক আছে, আমাদের কৃষক আছে, আমাদের রেমিটেন্স যোদ্ধা আছে, আমরা চেষ্টা করলে পারবো। কিন্তু যে মূল্যবোধের যে অবক্ষয় হয়ে গেল, এই যে মবক্রেসি থেকে শুরু করে, এই জিনিসকে কে রিগেইন করবে? ইলেকশন দিয়ে কী করবো আমি? ইলেকশন বিএনপি যদি জেতে, তো কি 6 মাস তো টিকতে পারবে না। অর্থনীতির যে অবস্থা এবং মানে সোশ্যাল ভ্যালুজের যে অবস্থা, 6 মাসও টিকতে পারবে। তাহলে কি ইলেকশন হবে না? সেটা পরে, আমি তো বলছি আপডেটটা পরের টার্ম। এখন আপডেট এটা ডাউনডেটে আছে। আচ্ছা, একটা শেষ করে দিই, সেটা হলো যে চে গুয়েভারার একটা বিখ্যাত কথা আছে যে আমরা নির্দয় শাসককে হটাই, কিন্তু এটা রিপ্লেসমেন্ট হয় নিষ্ঠুর শাসক দ্বারা। সাংঘাতিক কথা, কিন্তু আমরা নির্দয় শেখ হাসিনাকে হটাইছি, আমরা নিষ্ঠুর ইউনূসকে পাইছি। হ্যাঁ, নিষ্ঠুর কেন বলছেন আপনি? নিষ্ঠুরতা নয়। আপনি দেখেন প্রথম যে আমরা তো আবু সাইদ একটা হিরো, ঠিক আছে, আবু সাইদ একটা হিরো, কিন্তু ইমিডিয়েটলি পরে যে তোফাজ্জলকে যেভাবে পিটিয়ে মারা হলো, গভর্নমেন্ট থেকে একটা স্টেটমেন্ট পর্যন্ত দেওয়া হলো না, এটা কি নিষ্ঠুরতা না? এই সরকারের আমলে? হ্যাঁ, নিষ্ঠুরতা না? ঢাকা ইউনিভার্সিটিতে খাইয়ে রসিয়ে তাকে মেরে ফেলা হলো। তারপরে যে মবক্রেসিতে যে ধরনের মানে যে সমস্ত কাণ্ড হয়েছে, সেদিন কি দেখলাম? সেদিন দেখলাম ভিডিওতে একটা নারীকে বিবস্ত্র করে সে আব্রু ঢাকার জন্য প্রাণপণ চেষ্টা করতেছে তাকে। এগুলো নিষ্ঠুরতা না?
আপনি কি বলেন এগুলো? জি, না সেটাই বুঝতে চেয়েছি আপনি কি বলছেন। আমি আসছি আপনার কাছে আবার। মিস্টার মোশাররফ হোসেন, আমি জাস্ট মানে ইলেকশন তো হচ্ছে, আপনারা ধরে নিয়েছেন এবং মোটামুটি অনেকে হয়তো বিজয় উল্লাসও করছেন। হবে কি হবে না মিস্টার মাহবুব কামালের পরের পর্যায়ের বক্তব্য শুনে আমি আবার ওই প্রশ্নে যাব। কিন্তু ধরা যাক ইলেকশন একটা হচ্ছে, আওয়ামী লীগ নেই, জাতীয় পার্টি আছে কি নেই বোঝা যাচ্ছে না, সরকারের কোনো আলোচনায়, ঐকমত্য কমিশনের কোনো আলোচনায় জাতীয় পার্টিকে আমরা ডাকতেও দেখলাম না। আপনার 101টা অভিযোগ থাকতে পারে, কিন্তু আসলে তার সে আছে কি নাই সেটা বোঝা যাচ্ছে না। এখন এই যে এনসিপি জামাত তারা যে আওয়াজ তুলছে, এটা না হলে ওটা না হলে আমরা নির্বাচনে যাব না, এবং তারা যদি আসলেই একটু বেঁকে বসে, কারণ নির্বাচন হলে জামাতের একটা সুবিধা আছে, আওয়ামী লীগ নেই, জাতীয় পার্টি যদি কোনোভাবে সাইডলাইনে রাখা যায় তাহলে তারাই বিরোধী দল, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে তাদের জন্য এটা একটা বড় পাওয়া হবে। না করলেও তাদের সুবিধা আছে, কারণ এই সরকার যতদিন থাকবে তাদের ক্ষমতার বলয়ে তারা প্রশাসনে নানান জায়গায় এমনকি ব্যবসা বাণিজ্য বিস্তার করতে পারছে। সো তাদের এক ধরনের, এনসিপিরও সেই অর্থে লাভই হয় নির্বাচন না হলে। শুধু আমার প্রশ্ন হচ্ছে যে এরা যদি নির্বাচনে না যায় তো বিএনপি আসলে কিভাবে, মানে ওয়াকওভার নিয়ে নির্বাচনে যাবে নাকি ওই যে এখন আবার কেউ কেউ দেখলাম এই আলোচনাও করছেন যে সম্প্রতি একজন আপনাদেরই মিত্র এক নেতার বাসায় ওই জোটের বৈঠক হয়েছে, যে ওই জোটকে বা ওই ধরনের কিছু একটা দাঁড় করিয়ে একটা বিরোধী দল বানানো যায় কিনা, সেরকম পরিকল্পনা করা আছে কিনা আমি জানি না। মানে সম্মানজনক একটা নির্বাচন এবং তার মধ্য দিয়ে বিজয়ী হওয়া, না এই একটা চ্যালেঞ্জ তো আগামী দিনে আছে, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং এটা যেটা বিএনপি বুঝতে পেরে বলে কিন্তু বিএনপি নানা উদ্যোগ গ্রহণ করছে যাতে আগামী নির্বাচনটা অংশগ্রহণমূলক হয়। কিন্তু দেখবেন যে আসলে তো নির্বাচন আয়োজনের মূল স্টক হোল্ডার হলো গভর্নমেন্ট, ইন্টিরিয়াম গভর্নমেন্ট, তাদের রোলটাকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার। তারা এই যে আপনি যে কথা বললেন জাতীয় পার্টির নিবন্ধন বাতিলও হয়নি, অথচ তাদেরকে ডাকা হচ্ছে না, অথচ কি কারণে ডাকা হচ্ছে না সেই সুনির্দিষ্ট কোনো বক্তব্য কিন্তু সরকারের পক্ষ থেকে নাই। এক, এবং জাতীয় পার্টির নিবন্ধন যে আবার স্থগিত হবে না তারও কোনো গ্যারান্টি নাই কার্যক্রম, কারণ রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে, এটা করতে হবে, আবার সরিয়ে দিয়ে কিছুদিন আছেন, এখন আবার তার ছবি নামিয়ে ফেলতে হবে, কবে যে কখন কে কে দাবি করে ফেলবে, এবং এটা তাদের কর্মকাণ্ডের মধ্যে তো কোনো ধারাবাহিকতা নেই, এটা তো আমরা লক্ষ্য করছি। এক, তবে আপনি জামাত সম্বন্ধে আমরা একটা কথা বলতে চাই যে জামাত কিন্তু সবসময় নির্বাচনমুখী একটি দল। আপনি দেখবেন যত ক্রাইসিসের মধ্যে থাকে তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করে। এবং আপনি যে কথাটি বললেন যে তারা হয়তো ভাববে যে আজকে আওয়ামী লীগ নাই বা অন্যরা নাই, সুতরাং তাদের একটা সুযোগ হতে পারে। জামাত 1988 সালের নির্বাচনে যায়নি, জামাত 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনে যায়নি, এমন একটা অবস্থা ছিল যে জামাত 2014 সালের নির্বাচনে যায়নি। কিছু কিছু স্ট্যান্ড তারা নেয়, এটা তো আপনি দেখবেন কিছু কিছু স্ট্যান্ড তো জামাত নেয়, কিন্তু আমাদের মনে হচ্ছে যে অভিজ্ঞতা আমরা যতটুকু দেখেছি জামাত নির্বাচনের বাইরে থাকার সম্ভাবনা খুবই কম। এক, কিন্তু সেইটা না, এখন হলো একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে যারা আমরা বাংলাতে বর্তমানে আছি, আমরা তো একটা জাতি হিসাবে একটা ক্রান্তি লগ্নে আছি, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। সুতরাং রাজনৈতিক দলগুলি একটা দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত, কিন্তু সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটা দেখছি না। যেটা কামাল ভাই কিন্তু একটা চমৎকার কথা বলেছে যে ছাত্ররা কি, আপনি দেখেন যে আমাদের বাংলাদেশের ইতিহাসে যে ছাত্ররা এই ধরনের অভ্যুত্থান 71-এ সব মুক্তিযুদ্ধে তারা সক্রিয় ভূমিকা, 90-তে ছিল, আবার কিন্তু তারা ঘরে ফিরে গেছে, 69-এ শিক্ষা, আবার কিন্তু তারা শিক্ষাঙ্গনে ফিরে গেছে। কিন্তু এবার কিন্তু আপনি দেখেন একটা প্রজন্মকে আমরা কিন্তু মেধাশূন্য করে দিচ্ছি, এখন কিন্তু রাজনীতিতে উৎসাহিত করছি, এবং দেখেন তারা কিন্তু কেউ শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাচ্ছে না, বরং এই যে এর যে ইম্প্যাক্টটা আমরা লক্ষ্য করছি, কোথাও সমন্বয়করা চাঁদা তুলতে গিয়ে ধরা পড়ছে, এটা তো এমপ্লয়মেন্ট উনি বলছেন, ধরা পড়ছে, কোথাও তারা প্রশাসনে প্রভাব বিস্তার করছে। ওই যে কথাটি আপনি বলছেন যে এনসিপি বাংলাদেশে, এটা তো দৃশ্যমান যে এনসিপি যদি বাংলাদেশের নির্বাচন যদি না হয় সবচেয়ে লাভবান হবে এনসিপি, কারণ প্রশাসনকে তারা নিয়ন্ত্রণ করছে, বিভিন্ন জায়গায় তারা পোস্টিং দিচ্ছে, প্রমোশন দিচ্ছে, বরং এমন লোককে তারা নানা জায়গায় বসাচ্ছে যে তারা যে প্রেশার করলে ওইটাই তারা করে দিচ্ছে। এই যে আপনি দেখেন তারা একটা পদযাত্রা করেছে সারা বাংলাদেশে, আপনি যদি খুব সিক্রেটলি এটা একটু নিউজ নেন, এটা মূল আয়োজক ছিল জেলা প্রশাসক সারা দেশেই, সরাসরি তারা পৃষ্ঠপোষকতা দিয়ে আর্থিক এবং বলেন ওখানে যা কিছু করে। তো সুতরাং এনসিপি তো মনে করে নির্বাচন না হলে, ইউনূস সরকার তো তারাই নিয়োগ দিয়েছে, সুতরাং ইউনূস সরকার যদি দীর্ঘদিন থাকে তাহলে এটা আমি মনে করি যে কোনো রাজনৈতিক দলের চেয়ে এনসিপির সবচেয়ে বড় লাভ। কিন্তু বাংলাদেশের কি হবে আপনাতে সেই জিনিসটা আমাদের চিন্তা করতে হবে। আজকে অর্থনীতি আমাদের ঘুরে দাঁড়াতে পারছে না, আইন শৃঙ্খলা ঘুরে দাঁড়াতে পারছে না, আমার প্রতিষ্ঠানগুলি আজকে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। তা সামগ্রিকভাবে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আমাদের তো কিছু রোল প্লে করতে হবে,
কিন্তু সেই উদ্যোগটা কিন্তু নাই। আপনারাও যারা আছেন গণমাধ্যম বিভিন্ন জায়গায় যারা আছেন, সবার কিন্তু একটা রোল এখানে প্লে করা উচিত দেশটাকে রক্ষা করার জন্য। আমরা যতটুকু দেখি এখানে কামাল ভাই আছে আর গণমাধ্যমে, এই যে আপনার না, কিন্তু সবার রোল প্লে করা উচিত, আর আপনারা চুপচাপ থাকবেন, ভদ্র হয়ে থাকবেন। এই যে একটা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার, আপনি অভিযোগ করছেন যে সারা দেশে তাদেরকে প্রোটোকল দেওয়া হচ্ছে একটা রাজনৈতিক দলকে, তো আপনারা কি সেটা নিয়ে কি করেছেন? না, আমরা তো দেখেন আজকে নানা ক্ষেত্রে আপনারা উপদেষ্টাদের পদত্যাগ দাবি করেন, আবার পরে গিয়ে সেই উপদেষ্টাদের সঙ্গে বৈঠকই করেন। এখন আপনি যে একটা পরিবারে যিনি বড় থাকেন, আপনারা দুদিন আগে বলবেন এই সরকার খারাপ, এই সরকার দুর্নীতিবাজ, এই সরকার নিরপেক্ষ নয়, আবার 2 দিন পর বলবেন এই সরকারের মতো ভালো পৃথিবীতে আর কোনো সরকারই হয় না। আপনারাই না, এখন আপনি আপনার মন্তব্য বলতে পারেন, কিন্তু আপনি দেখেন বিএনপি একটি বাংলাদেশের সবচেয়ে বড় দল। এখন বিএনপির কোনো দায়িত্বশীল ভূমিকা বিএনপি পালন করবে, এটা কিন্তু মানুষ প্রত্যাশা করে, যার কারণে অনেক কিছু আমাদের দায়িত্বশীলতা কি দেখেও না দেখা না, আমরা কিন্তু বলছি। আপনি দেখেন এই নির্বাচনের ব্যাপারে, যেখানে আগে বলা হচ্ছিল যে ডিসেম্বর থেকে জুন, বিএনপি কিন্তু তার স্ট্যান্ড ছিল। আপনার কি, আমি জাস্ট একটা প্রশ্ন আপনাকে করতে চাই, আপনার কি মনে হয় না যে বিএনপিকে কেন্দ্র করে যে আশা, মানে আওয়ামী লীগের বিদায়ের পরে যে একটা মধ্যপন্থার রাজনীতি, কেউ কেউ বলেন মুক্তিযুদ্ধের সপক্ষের পক্ষে রাজনীতি, বা আমি সপক্ষ বিপক্ষে নাই বা গেলাম, একটা উগ্র ডান না, উগ্র বাম না, মধ্যপন্থার একটা লিবারেল ডেমোক্রেট পলিটিক্স বিএনপি করবে, এবং তারা 15 বছর সাফার করেছে, দে ডিজার্ভ, মানে আপনারা ডিজার্ভ করেন। কিন্তু আপনারা কি মনে হয় না যে 5ই আগস্টের পর একটা ফার্ম রাইট পজিশন নিলে আজকে বাংলাদেশকে ঘিরে যে আশঙ্কাগুলো তৈরি হচ্ছে এটা হতো না? মানে আপনাদের যে রোলটা প্লে করা ছিল, যে পরিমাণ অ্যাসার্টিভ হওয়া ছিল, যে পরিমাণ প্রোঅ্যাক্টিভ হওয়া উচিত ছিল, আপনারা সেটা হন নাই বলেই এই ছোটো খাটো নানান শক্তি এখন আপনাদের উপরে দাপট দেখাচ্ছে। এবং আপনারা ভাই, আপনি একটা লক্ষ্য করবেন যে আজকে আপনি দেখবেন যে সুপরিকল্পিত বিএনপির বিরুদ্ধে এমন কিছু ন্যারেটিভ দাঁড় করাচ্ছে, যেমন একটা ন্যারেটিভ দাঁড় করাচ্ছে বিএনপি মানে ক্ষমতায় যাওয়ার জন্য উন্মাদ হয়ে গেছে। আমি বোধহয় আমার প্রশ্নটা আপনাকে বোঝাতে পেরেছি। মানে আপনারা যদি তখন কমান্ডটা নিতেন, আপনারাই যদি ডিসাইড করতেন কে উপদেষ্টা হবে কে উপদেষ্টা হবে না, সব রাজনৈতিক দলগুলো আপনারাই যদি ডাকতেন, তাহলে চিত্রটা কি অন্যরকম হতো কিনা? না, সেটা হয়তো হতো, কিন্তু আপনার তখন মানে একটা ছাত্রদের আন্দোলন, যেটা রাজনৈতিক দল, আপনারা কখনো বলবেন আমরা কোনো দলকে নিষিদ্ধ করবার পক্ষে নই, আবার আপনারাই যখন সরকার এই কাজটা করে তখন বলবেন না আমরা 3 দিন আগে চিঠি দিয়ে রেখেছিলাম এর কার্যক্রম বন্ধ করতে হবে। মানে এগুলো তো ঠিক না। এগুলিতে একটা রাজনৈতিক দল তো আপনার সবসময় স্টেট, এগুলোর উত্তর আছে আমার কাছে, আপনি তো বলবেন সবকিছু তো স্টেট রাজনীতি। আপনাকে তার আমি জবাবদিহিতার আওতায় আনার কিছু নাই, ওনাকে জবাবদিহির পলিটিশিয়ান। কিন্তু আপনি দেখবেন, আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম, দেখবেন এমন ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে বিএনপির বিরুদ্ধে যে সারা বাংলাদেশ, এই যে আপনি মনে করেন যে বাংলাদেশের মতো একটা বিশাল সমস্যা সংকুল দেশে এই যে দীর্ঘ 15 বছর আজকে আমার নেতাকর্মী, আমার যারা বিএনপি করে তাদের ব্যবসা বাণিজ্য দখল হয়েছে, এলাকা যেতে পারে নাই, তারা নানা নির্যাতনে ছিল, অসংখ্য লোককে হত্যা করেছে। এখন যদি আমরা আমাদের সম্পদ পুনরুদ্ধার করতে যাই, সেইটাকে চাঁদাবাজির ট্যাগ দেওয়া হচ্ছে, সেটাও দখলের রাজনীতি বলে দেওয়া হচ্ছে, এবং সুনির্দিষ্টভাবে একটা চক্র কিন্তু বিএনপিকে। কিন্তু আপনার এই ন্যারেটিভ রাইট অর রং, আপনি কিন্তু সেটাও প্রতিষ্ঠা করতে পারছেন না বা জোর গলায় বলছেন না, বলেনই না সেই অর্থে। না, এটা ঠিক আছে, এটা আপনার সাথে আমি একমত যে আমরা যেই প্রোটেস্টটা করার দরকার ছিল সেটা আমরা ভেবেছিলাম সামগ্রিক সেন্টিমেন্টটাকে ধারণ করে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, যার জন্য আজকে দেখবেন 4000 মতো লোকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা ওই জায়গাটাকে কিন্তু অ্যাভয়েড করেছি। হয়তো অনেকে বলবে যে না, বিএনপি তার নিজের এই অপকর্মকে ঢাকার জন্য নিজের পক্ষে সাফাই গাইছে, সেই জায়গায় কিন্তু বিএনপি যায় নাই। এবং আপনি লক্ষ্য করবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আপনি দেখবেন প্রত্যেকটি বিষয় উনি যেভাবে অ্যাড্রেস করছে, আপনি এর আগে দেখেন কোনো রাজনৈতিক দলের কোনো নেতা এভাবে সামগ্রিক জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে এভাবে কোনো দল পরিচালনা করেছে? নিশ্চয়ই আমার কাছে আমি তো দেখিনি, আমার এই বয়স যতটুকু হয়েছে, সবসময় নিজের দলের স্বার্থকে প্রাধান্য দেয়। কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে তারেক রহমান একটা জাতিকে আগামী দিনে একটা পরিপূর্ণ নিরাপত্তা এবং গণতান্ত্রিক দিকে নিয়ে যাওয়ার জন্য যা দরকার উনি কিন্তু সেই কাজটি করে যাচ্ছে, অথবা এই ক্ষেত্রে কিন্তু খুব একটা বাহবা আমরা কিন্তু পাচ্ছি না। জি, মিস্টার মাহবুব কামাল। না, আমি আপডেট যদি বলতে চাই তাহলে ধরে নিতে হবে আমি যে প্রজেকশনগুলো দিব এটা 24 ঘন্টার জন্য প্রযোজ্য। 24 ঘন্টার জন্য, তাহলে তো 24 ঘন্টার জন্য 24 ঘন্টা, এরপরে আমি এটা বলতে পারবো না যে এগুলি ঠিক থাকবে কিনা। আচ্ছা, মানে এটা প্রযোজ্য 24 ঘন্টা, এটা ধরে নেবেন। এখন আপনি যদি 1 বছর পরের যেটা ঘটতে পারে বা ঘটা উচিত বা ওইটাই স্বাভাবিক সময়, সেটা বলবো, কিন্তু প্রজেকশন যদি আপনি 24 ঘন্টা তো যে কোনো সময় মিলে যাবে। হ্যাঁ, 24 ঘন্টার পরে আমার কথা
না হইতে পারে। আচ্ছা যাই বলেন আপনি 24 ঘন্টার মধ্যে কি ঘটতে পারে সেটাও বলেন। আচ্ছা প্রথম কথা হচ্ছে দেখেন এই যে বিএনপি যে শান্তিবাদী ভূমিকা নিল, গান্ধী হ্যাঁ গান্ধীজি হয়ে গেলেন, এইটার আপনার কেন সত্য কথাগুলি বলেন না? আমার তো এটা ভয়ে, অস্ত্রের ভয়ে, মানে বিএনপিকে ট্রমাটাইজড না অস্ত্রের ভয়ে? অস্ত্রের ভয়ে। কারণ ইয়ে তো বলছিল যে যদি 5ই আগস্টে যদি পতন না হইতো তাহলে আমরা অস্ত্র দিতে হবে। তারপরে 460টা থানা উঠেছে, অস্ত্রগুলি কে করছে? তারপরে নানা রকম অস্ত্রের ভয়ে। ইট সিম্পল অ্যাজ দ্যাট। দেখেন মানে বিএনপি চাইছে কি যে গুড হিউমারে রেখে কোনোভাবে একটা নির্বাচন দিয়ে ক্ষমতাটা চলে যায় কোনো রকমভাবে। এই মুহূর্তে যদি বিএনপিকে বলা হয় আপনারা 151টা সিট পাবেন, বাকি 149টা জামাতকে দিয়ে দেওয়া হবে বা এনসিপিকে দেবে, রাজি হয়ে যাবে বিএনপি। মানে এতটা, আমি বলতেছি তো আপনাকে, রাজি হয়ে যাবে। এতটাই মানে ক্ষমতার জন্য মানে হয়ে আছে। দেখেন এই যে বললেন না, এটা খুব, আমি একটা টেলিভিশনে বলছি, ধরেন এটা হাইপোথেটিক্যাল, 71-এ জিয়াউর রহমান শহীদ হয়ে গেলেন, তাহলে কি হইতো? তখন তারেক রহমান শিশু, বিএনপির নামে কোনো দল হইতো না। 5ই আগস্টের পরে তারেক রহমান এখন যে বয়স আছে উনি দেখতেন যে তার বাবার মূর্তি ভাঙা হচ্ছে, কারণ উনি বীরশ্রেষ্ঠ অবশ্যই হইতেন, 1 নম্বর বীরশ্রেষ্ঠ হইতেন যদি শহীদ হইতেন। তার বাবার মূর্তি কি মর্মান্তিক হইতো না জিনিসটা? হ্যাঁ, তার বাবার মূর্তি ভাঙতেছে। কোনো পলিটিক্স নাই কিন্তু, বিএনপি নাই, উনি তো মানে একজন একজন এতিম। হ্যাঁ, কি মর্মান্তিক হইতো না জিনিসটা? সেই দল, সেই তারেক রহমান মানে মুক্তিযুদ্ধের প্রত্যেকটা বিষয়ের উপর আঘাত আসলো, কিন্তু তারা কিছুই করলেন না। এবং এই যে গত 15ই আগস্টে যে 32 নম্বরে যেটা হলো, এটা কি হয়েছে জানেন? এইটা হলো যে না আমরাই হলাম আপনারা মানে ক্রেডিট নিচ্ছেন কেন? আমরাই হলাম এই কি বলে যে অ্যান্টি মুজিব বা অ্যান্টি লিবারেশন আমরাই পায়োনিয়ার বা আমরা চ্যাম্পিয়ন। বিএনপির কথা বলছেন আপনি? হ্যাঁ, তাই না? এবার তো কেউ গেল না, তারাই তো গেল শুধু, তাই না? গতবার সবাই গেল, বিএনপি চুপ করে থাকলো, মৌন সমর্থন দিল, আর এবার তারা নিজেরাই পার্টিসিপেট করলো। তার মানে বুঝতেছে যে আরে অ্যান্টি লিবারেশন পলিটিক্সটা তো অন্য জায়গায় চলে যাচ্ছে, এটাতে হাতছাড়া করা যাবে না, বা অ্যান্টি মুজিব বা অ্যান্টি আওয়ামী লীগ পলিটিক্স হাতছাড়া হয়ে যাচ্ছে। ফলে তারা এই যে 15ই আগস্টে এটা করে, এগুলো আমরা বুঝি, মানে আমাদের তো আমরা তো এত আহাম্মক না আর কি। তো এখন এই যে ইলেকশনের কথা বললেন না, সেটা হচ্ছে আমার কাছে 3টে অপশন আমি বলতেছি। একটা হলো ইলেকশন হবে না, একটা ক্যাচ লাইন নামে একটা পত্রিকা আছে ইসলামাবাদ থেকে বেরোয়, এই যে লিডিং, ওখানে একটা আর্টিকেল পড়লাম, আপনি জানেন কিনা জানি না, একজন লেফটেন্যান্ট জেনারেল বাংলাদেশের, মানে উনি হেড করতেছেন কয়েকজন আর্মি অফিসার, একটা জয়েন্ট কোলাবোরেশন মিলিটারি ভিতরে। তো ওখানে তাবাসসুম মুয়াজ্জেম নামে একজন একটা লিখছে আর কি, সে লিখতেছে যে আমাদের এখন একটা কনফেডারেশনে যাইতে হবে, পাকিস্তান শুড রিটার্ন আফটার 54 ইয়ার্স, এটা ইন্ডিয়া ভেঙে দিয়েছিল ইত্যাদি, উই মাস্ট গো টু লুজ কনফেডারেশন নট এনিথিং সামথিং লাইক দ্যাট আর। এবং এটা মানে এটা তো কি হবে, আমি আপনার অনুষ্ঠানে বলছিলাম, আপনার খেয়াল আছে বোধহয়, যে আমি একটা রক্তাক্ত বাংলাদেশের ক্যানভাস দেখতে পাচ্ছি, আপনার অনুষ্ঠানে বলছিলাম। এবং দেখেন আমার কোনো কথা কিন্তু মানে হয় না, মানে যেটা বলি এটা ঘটে যায়, যে কীভাবে যেন ঘটে যায় আর কি। আমি বলতেছি না যে এমন কিছু বললেন না যে বাংলাদেশটা একটা রিস্কের মধ্যে পড়ে যায়। আমি জ্যোতির্বিজ্ঞানী না, কিন্তু কেমনে জানি ফলে যায় আর কি, স্পিরিচুয়াল পাওয়ার আছে আপনার না একটা, মানে আমি স্মেল করতে পারি। হ্যাঁ, এটা সিক্সথ সেন্স আছে আমার। যেমন এনসিপির মধ্যে আমি যেদিন গঠন হয়েছে সেদিনই আমি ওই যে সময় টেলিভিশনে বলছি এইটার মধ্যে নানা রকম দ্বন্দ্ব হবে, এই হবে সেই হবে ইত্যাদি, হচ্ছে তো এখন, তাই না? কক্সবাজার গ্রুপ ভার্সেস অন্যরা, এটা একটা কিছু হচ্ছে। একটা হচ্ছে যে নির্বাচন হবেই না, আরেকটা হচ্ছে নির্বাচন হতে পারে, সেটা অ্যারেঞ্জমেন্টের ইলেকশন। অ্যারেঞ্জমেন্টের ইলেকশন সেইটা মোটামুটি শান্তিপূর্ণ হবে, কিন্তু ওই নির্বাচনের কোনো আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা থাকবে না, দেশীয় না, ওইটা আমি দামি নির্বাচন, ওইটা হবে আমি দামের। আমরা 24-এ যেটা দেখছি আর কি, যে আচ্ছা এনসিপি এতটা নিয়ে যাক, জামাত এতটা নিয়ে যাক, মান্না একটা শান্তিপূর্ণ অ্যাডজাস্টমেন্ট, একটা অ্যাডজাস্টমেন্ট। তো এটা হবে না, ওইটা আমি দামির ইমেজ চলে আসবে, এটাতে হবে না। আর যদি সেপারেট ইলেকশন হয়, যে সবাই আলাদা আলাদা ইলেকশন করলো, তাইলে ইতিহাসের নিকৃষ্টতম ইলেকশন হবে। আই রিপিট, যদি
সেপারেট ইলেকশন হয় ইতিহাসের নিকৃষ্টতম। এটা আমি ব্যাখ্যা করতে গেলে আরো 15-20 মিনিট লাগে। এত না 15-20 মিনিট না, আপনি 15-20 সেকেন্ডে করেন, বেসিক লাইনগুলো দেই, বটম লাইনগুলো দেই। কারণ আমার নিরপেক্ষতা অন্য কারো নিরপেক্ষতা খুনুক, আমারটা করতে চাই না, কারণ উনি আবার আছেন, ওনাকে সময় দিতে হবে। শুনেন, যে মোবোক্রেসি মানে ইন্ট্রোডিউসড হয়েছে এখানে, আমাদের ইলেকটোরেটের যে মৌলিক চরিত্র ছিল মানে শান্ত ধীর, সেই চরিত্র পাল্টে গেছে। আমাদের ইলেকটোরেট এখন উদ্ধত, আমাদের ইলেকটোরেট এখন মরিয়া, আমাদের ইলেকটোরেট হচ্ছে একটা মূল্য তো 10টা আগায় যায়, আছে না ওই যে 5ই আগস্টে। হ্যাঁ, এই জায়গায় তো আমাদের চলে গেছে। তারপরে ধরেন যে এনসিপি তো ডু অর ডাই, হয় মন্ত্রের সাধন, না হয় শরীর পাতন। জামাতেরও ওই ধরনের বিএনপির গ্রাসরুট লেভেলে বিরাট সংগঠন ইত্যাদি। তারপরে ধরেন যে বিএনপির আবার আরেকটা সমস্যা আছে, এই যে নানা রকম অভ্যন্তরীণ কে নমিনেশন পায়, যারা ডিস্যাটিসফাইড তাদের একটা সবটা মিলায়ে 5 জন ইলেকশন কমিশনারের পক্ষে এই 18 কোটি। মানে আপনি বলছেন 3 নাম্বার সিনারিওটা বেসিক্যালি একটা ভায়োলেন্স, এটা ভায়োলেন্স 3 নম্বরটা। হ্যাঁ, আর 2 নম্বরটা শান্তিপূর্ণ। সেই ভায়োলেন্স আসলে নির্বাচন হবে কি হবে না, শেষ পর্যন্ত নির্বাচন করা যাবে কিনা, সেটাও একটা বড় প্রশ্ন। হ্যাঁ, এই 3টা আমি অপশন দিলাম। তো একটা হবে না, আরেকটা অ্যারেঞ্জড আমির ইলেকশন, আরেকটা হচ্ছে ভায়োলেন্স ইলেকশন, এবং সেটার পরিণতি কি হবে কেউ জানে না। একটু আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির কি হবে বা তারা কি করবে, এটা একটু যদি এখানে 1-1.5 মিনিটে বলেন, আমি তারপরে। না, আমি তো বললাম যে আমার ভবিষ্যৎবাণীটা হচ্ছে 24 ঘন্টার জন্য প্রযোজ্য। সেটা হচ্ছে যে আওয়ামী লীগ ইলেকশন তো 24 ঘন্টার মধ্যে হবে না, ইলেকশন না 24 ঘন্টা এই জন্য ফেব্রুয়ারির আগে বা না। আমি বলছি যে আওয়ামী লীগ পার্টিসিপেট করতে পারবে কিনা। না, আমি বলছি আওয়ামী লীগের মানে সার্বিকভাবে আওয়ামী লীগের রোল কি আসলে আগামী দিনগুলোতে, আপনি কি দেখেন নির্বাচন পর্যন্ত? না, আওয়ামী লীগের রোল কি হবে এটা শুধুমাত্র আওয়ামী লীগের নেতৃত্বের সঙ্গে সম্পর্কিত না, এটার সঙ্গে অন্য ফ্যাক্টর। মানে আপনি কি দেখেন সেটা, আপনি কি স্মেল? আমি স্মেল করতেছি যে আওয়ামী লীগ উইল গেট এ প্যাসেজ দিস ওয়ে দ্যাট ওয়ে, একটা প্যাসেজ পাবে। ইলেকশন করবে, ইলেকশনের জন্য? হ্যাঁ, ইলেকশন না, মানে পলিটিক্যাল অ্যাক্টিভিটির জন্য। আপনি দেখেন এই না, পলিটিক্যাল অ্যাক্টিভিটির জন্য যদি ইলেকশনের আগে প্যাসেজ পায়, তাহলে তারা ইলেকশন করতে পারবে না। সেইটা তো নির্ভর করবে যে আওয়ামী লীগের করবে কি করবে না। আওয়ামী লীগের নিবন্ধন তো বাতিল হয়েছে, তাই না? স্থগিত হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ। এইটা উঠিয়ে ফেলার জন্য অভ্যন্তরীণ এবং বৈদেশিক চাপ, এটা প্রেশারটা কতটুকু আসে সেটার উপর নির্ভর করে এইটা উইথড্র হবে কিনা, তাই না? এটা তো আওয়ামী লীগের হাতে নাই, এটা আওয়ামী লীগের হাতে নাই। তো ফলে ওইটা যদি উইথড্র হয়ে যায়, হয়ে যায়, স্পেস যায়, গভর্নমেন্ট বাধ্য হয়ে যদি স্পেস দিতে চায়, তাহলে আওয়ামী লীগের জন্য মানে ওটা কি বলে একাদশে বৃহস্পতি আওয়ামী লীগের জন্য। আর যদি ধরেন যে এটা উঠলো না, হ্যাঁ, ইন্টারনাল সিচুয়েশন কি মানে আপনি তো বললাম 24 ঘন্টা, আমি কেন বললাম সেটা হচ্ছে যে কি হবে মানে এইখানকে এই আমাদের রাজনীতিটা। আপনি যে ভায়োলেন্সের ইঙ্গিত করলেন, সেখানে আওয়ামী লীগ এই ভায়োলেন্সের জড়িয়ে পড়বার আশঙ্কা দেখেন যদি ইলেকশনে? আওয়ামী লীগ চাইবে, ন্যাচারালি আওয়ামী লীগ তো চাইবেই যে একটা আনস্টেবল হোক সোসাইটি। জাতীয় পার্টি এমন কোনো ফ্যাক্টর না। এখন জাতীয় পার্টি ইলেকশনে থাকবে না, থাকবে না কি মনে হয়? এখন যদি মানে জাতীয় পার্টি ধরেন যে এখন জাতীয় পার্টি আছে না নাই সেটা তো বোঝা যাচ্ছে। এখন নেতাদের কথাবার্তা শুনি, দলের অ্যাক্টিভিটিজ আমরা দেখি কিছুটা, কিন্তু আমি বলি শুনেন, সরকার তাদেরকে কিভাবে নিচ্ছে আমি বলছি শুনেন, সরকারেরও কিছু করার নাই, করার আছে ববের এবং লেড বাই এনসিপি অর তারা কিছু করতে পারে। তারা যদি ধরেন চাইলো যে জাতীয় পার্টি ইলেকশন করতে পারবে না, তারা মব করবে, করবে, সেই করবে, বাস ওটাও নিবন্ধন বাতিল হয়ে যাবে। মিস্টার মোশাররফ হোসেন? না, তবে আমি কিন্তু কামাল ভাইয়ের মতো এত হতাশ না। আমি মনে করি বাংলাদেশের জন্য একটা নির্বাচনের কোনো বিকল্প নেই। আমি হোক যে একটা নির্বাচন যে কোনো রকমের এটা হতেই হবে। এখন হলো সেই নির্বাচনটা আমরা কিভাবে করতে চাই সেটা হলো ইম্পর্টেন্ট ব্যাপার। সরকার নিজের সেফটির জন্য একটা নির্বাচন তাকে দিতেই হবে। এর বিকল্প আমি ব্যক্তিগতভাবে মনে করি এর বাইরে কোনো বিকল্প নাই। এখন হলো যে কথাটি কামাল ভাই আশঙ্কা করছে সেই নির্বাচন, কিন্তু আমি জাস্ট এমনিতে বলছি, যেমন আপনি বলছেন, আমি যদি আপনার কথা ভুল না বুঝে থাকি, সেটা হচ্ছে যে একটা নির্বাচন হলে হবে, মাহবুব কামাল বলছে একটা নির্বাচন হলে বিএনপি এমনিতেও জিতবে, অমনিতেও জিতবে, আর বিএনপি ওই জন্য 149টা ছেড়ে দিতেও হয়তো রাজি হবে আন্ডারস্ট্যান্ডিং করতে। তা আমার প্রশ্ন হচ্ছে, কেউ বলছেন, এই কোনো যারা ন্যারেটিভ তৈরি করেন, যে এবারের ফলাফল কিন্তু অপ্রত্যাশিত হবে। কেউ এই যে কিং মেকার যারা আছেন পেছনে থেকে, বা এই যে এই এনসিপি বা কিংস পার্টি অন্যান্যদেরকে যারা নেপথ্য থেকে পরিচালনা করছে,
তারা কিন্তু বিভিন্ন জায়গায় করিডোরে এই আলোচনা করছে যে 91 সালে যেরকম আওয়ামী লীগ সরকার গঠন করে সবাই জানে, বিএনপিও মনে করেন এই বিএনপি আসবে ক্ষমতায়, আওয়ামী লীগ সরকারই গঠন করেছে, বিএনপি এসছে, ওইবার তো ন্যাচারাল কোর্সে এসছে বিএনপি, আর এইবার হলো ডিজাইন করা হবে যে ওই রকমই বিএনপি মনে করছে বিএনপি যাবে মাঝখান থেকে। না, বাংলাদেশে তো ডিজাইনের ইলেকশন আমরা দেখেছি, 2008-এ আপনি দেখেছেন। তো তো সেরকম ডিজাইন ইলেকশন হলো আপনাদের আপত্তি, তাও একটা না ডিজাইন, কিন্তু এখানে আপনি যে কথাটি বলছেন, হ্যাঁ এই নির্বাচন বাংলাদেশের তো রেওয়াজ আছে, এটা হচ্ছে, কিন্তু আমি যেটা মনে করি 2091 সাল আর 2025 সাল বা 26 সাল কিন্তু এক না। কারণটা একটা, যে বাংলাদেশের মানুষ কিন্তু দীর্ঘ 15 বছর ভোট দিতে পারে নাই, এই একটা আকাঙ্ক্ষা কিন্তু তাদের মধ্যে আছে, ভোট দেওয়ার প্রচন্ড একটা ইচ্ছা তাদের মধ্যে আছে। এখন সেই ইচ্ছার সাথে এই যে কনস্পিরেসি কতটুকু অ্যাডজাস্ট করতে পারবে, এটা কিন্তু আগামী দিন একটা বিরাট প্রশ্ন। কারণ আমরা যারা গ্রামে গঞ্জে, আপনার কি মনে হয় না যে কনস্পিরেসি যারা কনস্পিরেটররা অনেকখানি সফল, যদি গত 1 বছরের সালতামামি করি আমরা? না, সেইটা সফল, হয়তো তাদের কিছু অগ্রগতি আছে, কিন্তু আপনি একটা পরিপূর্ণ অগ্রগতি কিন্তু বলা যাবে না। কারণ এখনো আপনি দেখবেন যে গেমগুলি খেলা নানাভাবে খেলতে চেয়েছিল, সবগুলো কিন্তু পরিপূর্ণভাবে তারা পারে নাই, পরিপূর্ণভাবে পারে নাই। কিন্তু মূল ব্যাপার হলো আপনাকে এবার আমি যেটা মনে করি, বা আমরা যারা গ্রামগঞ্জে যখন আমরা ঘুরি, যে পাবলিকের যে সাধারণ মানুষের যেটা সেন্টিমেন্ট, সেইটাকে ওভারকাম করা কিন্তু এবার খুব টাফ। হ্যাঁ, আপনি হয়তো যে কোনো কনস্পিরেসি করে হয়তো কিছু আসন কাউকে দিয়ে দিতে পারে, কাউকে জিতাতে পারে, কারোর প্রতি যদি বিশেষ টার্গেট থাকে তাকে হারাতে পারে, এগুলি হতে পারে। এগুলো আমাদের দেশে তো এই কালচার নানা ক্ষেত্রে আছে। মোশাররফ ভাই, আমি একটু বলি, সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন না যে জনগণ ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে, এইটা 5ই আগস্টের 1 মাস পর্যন্ত এটা ছিল যে জনগণ চাচ্ছিল যে একটা ইলেকটেড বডি আসুক ইত্যাদি। এখন কিন্তু ওই অবস্থা নাই। না, আমি বলি শুনেন না কামাল ভাই, আমি একটু বলি আপনাকে, এটা কেন হচ্ছে, আমরা তো আজকে গ্রামগঞ্জের টোটাল মানুষ কিন্তু প্রশাসনের বাইরে কিচ্ছু নাই, জনগণের যে একটা প্রতিনিধি, আপনাদের লোকাল গভর্নমেন্ট নাই, আপনার ইউনিয়ন পরিষদ নাই, উপজেলা নাই, পৌরসভা নাই, এমপি নাই, মানুষ কোথায় যাবে এই জায়গাটা কিন্তু নাই। এখানে কিন্তু একটা বিরাট ভ্যাকুয়াম আছে, একটা শূন্যতা আছে। এই শূন্যতা যদি আপনি পূরণ করতে না পারেন, সামাজিক ক্ষেত্রে যে কি চরম বিশৃঙ্খলা তৈরি হবে, এটা চিন্তাও করা যাচ্ছে না যে এটা কোন দিকে সমাজটা চলে যাবে। এই জায়গাটাকে আপনার মোটামুটি একটা জায়গায় স্থিতিশীল অবস্থায় আনতে হলে একটা নির্বাচনের বিকল্প নাই। এখন কথা হলো যে কথাটি জিল্লুর ভাই বলছে, যে এই নির্বাচনের ডিজাইনটা কি হবে, এটা হলো ইম্পর্টেন্ট ব্যাপার। আপনি কতটুকু অ্যাডজাস্টমেন্ট করবেন, অ্যাডজাস্টমেন্ট তো করা যায়। আজকে ধরেন আওয়ামী লীগ নাই, এই যে জাতীয় পার্টি যে বলছে, সে এখন জীবিত না মৃত আমরা বুঝছি না। অথচ আবার আরেকটা গেমই আপনি দেখবেন, এর মধ্যে কিন্তু জাতীয় পার্টি আবার আরেকটা ভাগ করা হয়েছে, আনিসুল ইসলাম, মাহমুদুল আমিন হালদার একটা। আবার এই খেলা কেন, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার। না, ওটা আগেও ছিল রওশন এরশাদের নেতৃত্বে, সেটার মধ্যেই না সংযোজন বিয়োজন হয়েছে আর কি, এই একটা হচ্ছে। তো সুতরাং আপনাকে নির্বাচনের বিকল্প কিন্তু আপনাকে, হ্যাঁ হ্যাঁ, আপনি যে কথা রিস্ক আছে যে এই নির্বাচন কতটুকু অংশগ্রহণমূলক হবে, কতটা দল অংশগ্রহণ করে, বা পরবর্তী সময় যারা রাষ্ট্রীয় ক্ষমতা কিভাবে মোকাবেলা করবে, এটা নানা চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জকে আমরা অস্বীকার করি না। আমি বলি শুনেন, আপনার এই পয়েন্টে তো আমার কোনো ডিসএগ্রিমেন্ট নাই, মানে ব্যাড ইলেকশন ইজ বেটার দেন নো ইলেকশন, এটাদের কথাই আছে। এখন নির্বাচন তো একটা হইতেই হবে, সেটা না। এখন ব্যাড ইলেকশন মানে কি, সেটা তো আবার একটু বুঝতে হবে। ইলেকশনের তো একটা সংজ্ঞা আছে। না, আমি বলছি এটা কিছুটা আমাদের সংবিধানে আছে, কিছুটা আন্তর্জাতিক মানদণ্ড। না, আন্তর্জাতিক একটা ইলেকশনের স্ট্যান্ডার্ড, কোনটাকে আপনি ইলেকশন বলবেন, কোনটাকে ইলেকশন বলবেন। আমি বলছি যে একদম ইলেকশন না হওয়া থেকে একটা ধরেন যে ম্যানিপুলেটেড ইলেকশনও যদি হয়, সেটা শেখ হাসিনার আমলের মতো ওই ইলেকশন হওয়ার কিন্তু সম্ভাবনা নাই। যাই হোক, এখন কথাটা হচ্ছে যে মানুষ কিন্তু এখন পলিটিক্যাল পার্টিগুলোর উপর থেকে আস্থা হারাই ফেলছে। আওয়ামী লীগের উপর তো আস্থা হারাই ফেলছে অনেক আগেই, হ্যাঁ, ইট ইজ এ পার্ট অফ হিস্ট্রি নাও। এখন এই যে বিএনপির যে কার্যকলাপগুলো, আপনি এটা স্বীকার করবেন কিনা জানি না, এই যে গ্রাসরুট লেভেলে যে চাঁদাবাজি হয়েছে, গ্রাসরুট লেভেলে যে দখলবাজি হয়েছে, যে হয়েছে, এগুলিতে মানুষ কিন্তু আর মনে করতেছে না যে বিএনপি ক্ষমতায় আসলে একটা শুদ্ধ দল হিসেবে দেশ পরিচালনা করে, মানুষ মনে করতেছে না। হ্যাঁ, তারপরে ধরেন যে জামাতের ব্যাপারে একটা রিজার্ভেশন আছে সাধারণ মানুষের, যে বিশেষ করে নারী সমাজের মধ্যে, যে আমরা আবার গৃহবন্দী হয়ে যাব কিনা ইত্যাদি, অমুক তমুক। গৃহবন্দী কিন্তু এখন মেয়েরা অনেকে মনে করে গ্রামে গঞ্জে। আচ্ছা, তারপরে এনসিপির তো মিনিমাম কোনো মানে গণভিত্তি নাই, একে জানি চ্যালেঞ্জও করছে যে এবারে যদি জামানত রাখতে পারে কোনো একটা আসনে, সেইটা একটা বিরাট ভিক্টরি। তো যাই হোক, তা মেজর পার্টি তো এখন 3টা, আরেকটা চর মনেই ধরতে পারেন, সেটা ধরেন
এখন এই তিনটা নেগেটিভ, এমন কতগুলি নেগেটিভ দাঁড় হয়ে গেছে। হ্যাঁ, মানুষ আর পলিটিক্যাল পার্টিকে বিশ্বাস করতেছে না। হ্যাঁ, ঠেকায় পলিটিক্সের বাইরে কি কোনো বিকল্প আছে? আমি তো বলতেছি কোনো বিকল্প তো নাই। না, এই বিকল্প নাই বলেই তো মানুষ ভোট দিবে। মানুষ অন্য কোনো বিকল্প থাকলে, এখন যদি একটা বিনেভোলেন্ট ডিক্টেটর আসতো, ধরেন আমি আই ডু নট সাপোর্ট এনি ডিক্টেটরশিপ, বি ইট এ বিনেভোলেন্ট অর ইট এ রিপ্রেসিভ, আমি এটা সাপোর্ট, হ্যাঁ, এটা ইট ইজ নট এ সলিউশন। কিন্তু যদি সাধারণ মানুষ কি বলতেছে এখন, দেখেন কতগুলি জায়গায় কিন্তু কথা উঠছে যে এই দেশকে হাসিনা ছাড়া কেউ ঠিক করতে পারবে না। এটা আমি নিজে কানে শুনছি, ইউ বিলিভ ইট অর নট। হ্যাঁ, যে এত একটা মানে কি বলে সংঘাতময় এবং এত এই কারণ তারা তো দেখছে যে হাসিনার বলে কি হয়েছে, হাসিনার বলে নির্যাতিত হয়েছে, নিগৃহীত হয়েছে বিএনপি, জামাত, মানে চরম নিষ্ঠুরতার পরে। কিন্তু সাধারণ মানুষের তো, সাধারণ যারা মানুষ তাদের তো উপরে কোনো অসুবিধা হয়। এখন কি সাধারণ মানুষের উপরে হচ্ছে? কি বলেন আপনি? না না না, এটা এইভাবে আপনি বলতে শুনেন, সাধারণ মানুষ মানে এখন মানে এই যে চাঁদাবাজিগুলি হয়েছে, এরা কি মনে করেন এরা পলিটিক্যাল পার্সোনালিটি? এরা এক। 2 নম্বর হচ্ছে যে মানে মেয়েদের উপরে যেগুলি অত্যাচার হয়েছে বা নিগ্রহ হয়েছে, এগুলি কি পলিটিক্যাল আমি কামাল ভাই আপনার সাথে আমি বিনয়ের সাথে দ্বিমত করছি। এই যে কিছু ন্যারেটিভ বাংলাদেশে খুব পরিকল্পিতভাবে দাঁড় করানো হচ্ছে, এই যে নারীদের, আপনি কত পার্সেন্ট কয়টা ঘটনা ঘটছে বাংলাদেশে এই 1 বছরে আপনি দেখেন, কয়টা ঘটনা ঘটছে? আপনি একেবারে উদাহরণ সহ বলেন না। ধরেন ঘটনা তো কিছু ঘটেছে, ঘটেনি হয়তো, আপনি বলবেন সংখ্যার বিচারে কম, কিন্তু না না, কিন্তু আমি বলছি কিন্তু এই বয়ান এমন একটা আবহ তৈরি করে আমি গত 1 বছরে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ফোরামে কথা বলেছি এবং মেয়েদের সঙ্গে, মেয়েরাও ছিল সেখানে, আমি কোনো মেয়েকে দেখি নাই যে, বরং তারা বলেছে যে আমরা এখন ভয় থাকি। না, এটা একটা কারণটা কি, আমাদের দেশে তো একটা চরম মৌলবাদী কেউ বিশ্বাস করে না বা মৌলবাদী রাষ্ট্রও কেউ চায় না, এই ধরনের একটা আবহাওয়া তৈরি করা হয়েছে। এটা তো অস্বীকার করা। আগে তো ধরেন মানুষ ভয় পেত আমি গুম হয়ে যেতে পারি, আগে মানুষ ভয় পেত আমাকে মেরে ফেলতে পারে গুলি করে, আমাকে জেলে নিয়ে যেতে পারে, ট্রাক চাপা দিতে। এখন মানুষ ভয় পায় কি, যে আমার সব রাস্তা থেকে নিয়ে যেতে পারে। হয় কিন্তু মানুষ মনে করে আমাকে রাস্তায় ধরে 2টা চড় থাপ্পড় মারতে পারে। না, এটা তো আইন শৃঙ্খলার যে চরম অবনতি, এটা তো আমরা অস্বীকার করি না। এই সরকারের তো সব বড় ব্যর্থতা হলো আইন শৃঙ্খলা। আমি বলি শুনুন, একজন নারী যখন নিগৃহীত হয় তখন অনেক নারীর মধ্যে এই ভয়ের সংস্কৃতি তৈরি হয় যে এটা আমার উপর আসতে পারে, এবং সেটা দরকারও নেই। আপনি পাবলিকলি যখন বিভিন্ন মহল থেকে বা প্রভাবশালী মহল এইসব বিষয়ে কথা বলে যে এইভাবে চলতে হবে, এটা করতে হবে, এটা অ্যালাউ করা যাবে, এটা অ্যালাউ করা হবে না, এইটা তো এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের দুর্বলতা, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। তো আপনি সেই দুর্বলতা আপনি আপনার নিজের ঘাড়ে নিচ্ছেন। তারপরে আমার কথা হলো সামগ্রিকভাবে যদি আপনি এটাকে একটা উপসংহারে আমি বলি, এই যে আরেকটা টার্ম বের হয়েছে কালচারাল ফ্যাসিস্ট, একটা নতুন বের হয়েছে আর কি। এইটা কি, হোয়াট ইজ কালচারাল ফ্যাসিজম? মানে এইটা মানে আমরা ভিন্ন মতকে দমন করার একটা নিউ ভার্সন, আর কিছুই না। তো ফলে এই যে আমার কথাটা হচ্ছে ভিকটিম কয়জন হয়েছে, ইট লিটল ম্যাটার্স। এই ভিকটিমগুলো একটা ভয়ের সংস্কৃতি তৈরি করছে কিনা, সেইটা হচ্ছে বড় ব্যাপার। হ্যাঁ, একটা সবাই ভয়ের মধ্যে থাকে। আর সবচেয়ে বড় কথা, ধরেন শেখ হাসিনার শাসনামল মানে একেবারেই কোনো কিছুই গ্রহণযোগ্য না, আমরা সবটাই বাদ দিলাম, ঠিক আছে, এবং তার পরিণতি আমরা দেখেছি। কিন্তু তার সঙ্গে আপনি আজকে একটা তুলনা করার যে একটা পরিবেশ তৈরি হলো, সেটাই তো হওয়ার কথা ছিল না। ছিল না, এটা আপনার সাথে একমত। সেটাই তো হওয়ার কথা ছিল না। এইটা তো হলো এই ইন্টিরিয়াম গভর্নমেন্টের ব্যর্থতার কারণে এটা হচ্ছে, ব্যর্থতার কারণে হচ্ছে। এখনো আপনি দেখেন এই আপনি একদিকে বলছেন শেখ হাসিনা আমার দেশটাকে শেষ করে দিয়ে গেছে, অথচ শেখ হাসিনার রিক্রুটিতে সব এখন দেশ চালাচ্ছে। এখানে তো আপনি রিপেয়ার করেন নাই, সেই এসপিরাই তো এখনো আছে, সেই ওসিরাই তো এখনো আছে, সেই ইউনোরাই তো আছে, সেই সচিবরাই তো আছে। তাহলে আপনি যদি জনগণের কাছে যদি একটা মেসেজ না দিতে পারেন যে আমি আগের অবস্থা চাই না, আমি পরিবর্তন চাই, কিন্তু সেইটা আপনি দিতে তো ব্যর্থ হয়েছে এই গভর্নমেন্ট, যার কারণে তো অনেকে উৎসাহিত হচ্ছে। সবচেয়ে বড় যে ব্যাপারটা দাঁড়াইছে সেটা হলো যে মানে এই সরকারের আমলে রাষ্ট্রের মৌলিক চরিত্র পরিবর্তন হওয়ার একটা আশঙ্কা দেখা দিয়েছে। অলরেডি কিছুটা হয়ে গেছে। না, সেইটা তো আমরা ধরেন আমাদের যে অভিযোগটা দেওয়া হচ্ছে, বিএনপি তো সেইটা প্রোটেক্ট করার জন্য সবচেয়ে বেশি সোচ্চার ছিল বিএনপি। এখনো তো আমি দেখেন বা আমাদের তারেক রহমান সাহেব বলেছে যে বাংলাদেশকে কোনোভাবে মৌলবাদী দেশ হতে দেওয়া যায় না। শুনেন, আমরা তো বলে যাচ্ছি প্রতিনিয়ত। আমি বলি একা পারবে না, সবাইকে তো এই জায়গায় এসে এক কাতারে দাঁড়াতে হবে। আমরা কি জিনিস আঘাতপ্রাপ্ত হয়েছে 5ই আগস্টের পরে, একটা হচ্ছে যে মুক্তিযুদ্ধ, এটা তো আমাদের একটা বিরাট গৌরব, তাই না?
2 নম্বর হচ্ছে আমাদের এই যে আবহমান কালের যে সংস্কৃতি, হ্যাঁ, যে বাউল আউল বাউল গান গাড়ি গান অমুক তমুক আছে না একটা সংস্কৃতি, এগুলো আঘাতপ্রাপ্ত হয়েছে। আমাদের সংস্কৃতি আঘাতপ্রাপ্ত, আমাদের প্রগতিশীল সাহিত্য আঘাতপ্রাপ্ত হয়েছে। রবীন্দ্রনাথের বই পড়ানো হচ্ছে, হচ্ছে আমাদের কি বলে কতগুলো আইকন আছে আমাদের হিস্ট্রিতে, যেমন ধরেন জয়নুল আবেদিন, যেমন ধরেন বেগম রোকেয়া, যেমন ধরেন হ্যাঁ এই সমস্ত, এগুলো নন পলিটিক্যাল এবং এটার সাথে বর্তমানে কোনো সম্পর্ক নেই, 100 বছর 200 বছর আগের ঘটনা, সেগুলি আঘাতপ্রাপ্ত হয়েছে। অর্থাৎ আমাদের রাষ্ট্রের মৌলিক চরিত্র পাল্টানোর একটা চেষ্টা হয়েছে। হ্যাঁ, এটা তো বিরাট ক্ষতি, এই ক্ষতির তো কোনো সীমা পরিসীমা নাই। হ্যাঁ, এবং আগামীতে এটা মৌলবাদী রাষ্ট্র হবে, আফগান হবে না হবে, সেগুলো পরের ব্যাপার। আমরা এখন কি দেখতেছি? এখন দেখতেছি যে আমরা একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী, সে হয়তো ঘরে হারমোনিয়াম দিয়ে রবীন্দ্রসঙ্গীত গাচ্ছে, কিন্তু সে কোনো অনুষ্ঠানে আসার আগে সে 10 বার চিন্তা, অনুষ্ঠানই নাই যদি হয়ও, তাহলে সে 10 বার চিন্তা করবে যে আমি ওই অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত গাবো কিনা। এইটা কিন্তু বিশাল একটা ব্যাপার। হ্যাঁ, এবং এই লাইব্রেরি লুট হয়েছে, এটা 2-3টা ঘটনা ঘটছে। এর আগে কিছুদিন আগে হয়েছে, আবার সেদিন রবীন্দ্রনাথের পড়ানো হয়েছে। তো তো এই জিনিসগুলো, এগুলো তো আমরা যে দীর্ঘদিন ধরে যে সংস্কৃতিতে বিশ্বাসী, যেগুলো আমরা যে আচারের মধ্য দিয়ে আমরা বেড়ে উঠছি, সেগুলো নষ্ট হয়ে এক ধরনের চাপ। এই যে আপনি বললেন যে এখন শহীদ মিনারে কাওয়ালি হচ্ছে, হচ্ছে সেই হচ্ছে, আপনি তো অফলাইনে সেটা বললেন, তাই না? তো এই জিনিসগুলো তো হয়েছে, মৌলিক চরিত্র তো পাল্টাচ্ছে দেশের। হ্যাঁ, ধীরে ধীরে পাল্টাচ্ছে। এবং এগুলিতে মানে বিএনপির মতো একটা দল, যে দলের প্রতিষ্ঠাতা বীরুত্তম, যে দলের প্রতিষ্ঠাতা একটা ঘোষণায় আমি পার্সোনালি উদ্দীপ্ত হয়েছিলাম। আওয়ামী লীগ কী বলে বলুক গা, ওদের কথার কোনো বুলোটুলো নাই। 71-এর 27 মার্চ আমি নিজে শুনছি। হ্যাঁ, আমি উদ্দীপ্ত, হ্যাঁ যাক আর্মি আছে আমাদের সাথে। আমার প্রথম রিয়াকশন হয়েছে যাক আর্মি আছে। হ্যাঁ, তো যে লোকটা বীরুত্তম, যে জেড ফোর্সের ঘোষক, সেই লোকটার দল, হ্যাঁ এত কিছু হলো, হ্যাঁ মানে প্রতিরোধ তো দূরের কথা, কোনো ক্ষেত্রে প্রতিবাদ হয় নাই। না কামাল ভাই, এটা আপনি এভাবে ঢালো। যেমন আপনার সংবিধান চেঞ্জ করতে বলছিল 72-এ, আমরা কি রাজি হয়েছি? মূলনীতি চেঞ্জ করে বিএনপি কি রাজি হয়েছে? ঠিক আছে। আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে আমরা বলেছি এই সমান মুক্তিযুদ্ধ আর 24 এক জিনিস না। বিএনপির এর চেয়ে স্পষ্ট ভূমিকা আর কি হবে আপনি দেখেন? একটা তো শুনেন, একটা তো হচ্ছে থিওরিটিক্যালি আপনারা বলতেছেন এটা। না মাঠের অবস্থা কি? মাঠে এখন বিএনপি তো আর রাষ্ট্রীয় ক্ষমতায় নেই যে বিএনপি সব জায়গায় প্রোটেক্ট করবে, সেই ক্ষমতা তো বিএনপির লোকজন ওখানে গেল কেন? 32 নম্বরে। কোথায় 32 নম্বরে? না আমার মনে হচ্ছে না, বিচ্ছিন্নভাবে কেউ যেতে পারে, কিন্তু দলীয় সিদ্ধান্তে ওখানে কেউ গেছে। এটা ওদের বিরুদ্ধে কি কোনো হয়েছে? দলীয় কোনো হয়েছে? দলীয় কে গেছে? আপনি এইভাবে কি খুব মানে যারা ওখানে স্লোগান উঠছে তারেক ভাই, এখন এইটা তো কেউ এটা সাপোর্টাইজও করতে পারে, সাপোর্টাইজও করতে পারে। হয় নাই, স্লোগান হয় নাই। না এটা তো সাপোর্টাইজও হতে পারে, বাট এটা উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। এটা কোনটা? এই যে স্যাবোটাজের কথা বলছে, সেটা হতে পারে, সুযোগ নেই। তবে বিএনপির এই বিষয়ে বক্তব্যটা জোরালো হওয়া উচিত ছিল। যারাই করেছে, আপনি স্যাবোটাজ বলছেন, কিন্তু এটা বলা উচিত ছিল যে আমরা, কারণ এখন পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, আমাদের যে অহংকার যেগুলি, সেগুলির জন্য 5 তারিখের পর সবচেয়ে ভয়। আমি একটা কথা বলি, শুনেন, শুনেন। সেটা হচ্ছে আমি 5ই আগস্টের 3-4 মাস থেকে কয়েক মাস বলছি, এটা 6-7 মাস, যে মানে যেহেতু এখন সবচেয়ে বড় দল হচ্ছে বিএনপি এবং এই দলটা একজন মুক্তিযোদ্ধা দ্বারা প্রতিষ্ঠিত দল, সুতরাং এই দলে আমরা মুক্তিযুদ্ধের ফ্লেভার পাবো, এক। আর দ্বিতীয় হচ্ছে এই দলটা মডারেট ইসলাম ধারণ করে, আলট্রা ইসলাম না। তো আলট্রা ইসলামের বিপরীতে আমরা তো মুসলমান, আমাদের তো ধর্ম লাগবেই, আমাদের ধর্ম লাগবেই। তো কোন ধর্ম? আমরা তো আলট্রা ধর্ম করবো না, আমরা মডারেট ইসলাম একটা করবো। তো এই দলটা মডারেট ইসলাম ধারণ করে, সুতরাং মুক্তিযুদ্ধ থাকলো, মডারেট ইসলাম থাকলো, এই দলটা আমাদের আশ্রয়ের জায়গা। এটা কিন্তু আমি 6-7 মাস পর্যন্ত প্রচার করছি আমি এটা। এবং বিএনপি কি সেই রোলটা পালন করে নাই এই এক বছর? কিন্তু শেষ পর্যন্ত ওই যে মুক্তিযুদ্ধের যে ফ্লেভারটা, এইটা অনেকটা নষ্ট করে ফেলছেন আপনারা। দেখেন, এটা বলেন না, আমরা তো শুনেন, আমরা তো এই সমাজেই বাস করি, তাই না? আপনি তো আমার বললে হবে না, এইটা অনেকটাই নষ্ট করে ফেলছে। এবং শেষ করতে হবে। হ্যাঁ, শেষ করতে। হ্যাঁ, তো ফলে এইটা আপনারা ঘুরে দাঁড়ান, আপনারা কোনো কিছু ভয় পায়েন না। কামাল ভাই, কামাল ভাই, এই যে আমাদের বিরুদ্ধে অভিযোগ, এনসিবি বলেন বা যারা বলছে যে সংবিধান চেঞ্জ করতে হবে, নতুন সংবিধান রচনা করতে হবে, 72-কে ছুঁড়ে ফেলে দিতে হবে, মুক্তিযুদ্ধের সাথে 24-এর কতগুলি জিনিসের আপনারা খুব ভালো ভূমিকা রাখছেন। কতগুলি আমি তো বলতেছি,
যেটা আর শুনুন, সত্যকে কেন অস্বীকার করব? আপনারা প্রেসিডেন্টকে অপসারণের ব্যাপারে আপনাদের ইয়ে ছিল, তারপরে আরও কত 2-3টা পয়েন্টে তো আপনারা খুব ভালো রোল প্লে করছেন। আমার কথা সেইটা না, কথাটা হচ্ছে যে সামগ্রিকভাবে এই যে অনাচারগুলি হইল, মানে বিএনপির যে রোলটা রাখতে বিএনপি পারতো বলে মনে কর, মানে উচিত এত বড় দল হিসেবে সামনে ক্ষমতায় যাবে, বিস্তৃত ক্ষমতায় যাবে, বিএনপি সেই লিডটা আসলে নিতে পারলো না। এটাই হচ্ছে যে কোনো কারণেই ট্রমাটাইজড বা একটা ভয়ের আবহাওয়ার মধ্যে সাধারণ মানুষ আছে, হয়তো বিএনপিও আছে, কি করলে কি হয়। জি, না এই অবস্থা তো আছেই আপনার, এবং আকাশে বাতাসে তো নানা কথা নানা সময় ছড়াচ্ছে। সুতরাং বিএনপি চেয়েছে সবসময় সহনশীলতার মাধ্যমে একটা পরিস্থিতি উত্তরণ করা, এর বাইরে তো বিএনপির বাইরে কোনো বিকল্প ছিল না। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হতে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার মাহবুব কামাল এবং মিস্টার এ বি এম মোশাররফ হোসেন, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্যে। ভবিষ্যৎবাণীটা 24 ঘন্টার জন্য না, যদিও রাজনীতির ভবিষ্যৎ বাণী আসলে এটা সাধারণ গণিতের মতো রাজনীতির গণিত মেলে না, 2+2=4 হয় না সব সময়। কিন্তু যে বিএনপির দিক থেকে এটাও ঠিক আছে যে তারা অনেক সাফার করেছে। একটা নির্বাচন চায়, ক্ষমতায় যেতে চায়, ক্ষমতার বাইরে থেকে সব কিছু নিয়ন্ত্রণ করা যত কঠিন, ক্ষমতায় গিয়ে হয়তো সহজ হবে। এটা একটা শুভ বুদ্ধি বা ইতিবাচক চিন্তা হলেও হতে পারে, যদিও ফলাফলটা শেষ পর্যন্ত কী দাঁড়ায় সেটা নির্বাচনের পরে তারা ক্ষমতায় গেলেই বোঝা যাবে। কিন্তু মিস্টার মাহবুব কামাল যে 3টা সিনারিওর কথা বলেছেন, 3টা সিনারিও কিন্তু ঠিক। একটা হচ্ছে নির্বাচন না হওয়া, কেননা সরকারের নিরপেক্ষতা, সরকারের সক্ষমতা এবং সরকারের মিত্রদের আচরণ ভঙ্গি, দেহভঙ্গি, কথাবার্তা শুনলে নির্বাচনের কোনো লক্ষণ আসলে দেখা যায় না। দ্বিতীয় সম্ভাবনা যে তিনি যেটি বলছেন, সম্ভাবনা বা আশঙ্কা, সেটা হচ্ছে একটা আমিডামি জাতীয় নির্বাচন। আর সেখানে অবশ্য বিএনপি কতখানি, ইতিমধ্যেই তারা প্রচুর ছাড়, তারা অত্যন্ত সহনশীল একটা রাজনৈতিক দল বলে মনে হচ্ছে, এবং এই সহনশীলতা তারা আসলে শেষ পর্যন্ত কতখানি কম্প্রোমাইজ করবে, কতখানি দেবে, শুধুমাত্র ক্ষমতায় যাবার জন্য তার উপরে নির্ভর করবে। আর তৃতীয় যেটা, সেটা পুরোপুরি একটা ভয়াবহ চিত্র, যে ভায়োলেন্স। এই ভায়োলেন্সে সমস্ত ক্রিয়াশীল শক্তিগুলো যারা এখন প্লেয়ার হিসেবে আছে তারা জড়িয়ে পড়বে। বিএনপি অভ্যন্তরীণভাবে যে তার যে চেহারা, সেটাও একটা সংকট, সেটা যে পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাবে তারেক রহমানের সদিচ্ছা আন্তরিকতা থাকবার পরও তার বার্তা, তার আন্তরিকতা, তার কথাবার্তা যে শেষ পর্যন্ত তৃণমূল পর্যন্ত বাস্তবায়ন হয় না, সেটার কিন্তু কিছু কিছু প্রমাণ পাওয়া গেছে। কাজে নির্বাচনকে ঘিরে শেষ পর্যন্ত কি হবে, কারণ 15 বছরে অনেক প্রার্থী দাঁড়িয়েছে প্রতিটি কনস্টিটিউয়েন্সি, তাদের কাকে নমিনেশন দিয়ে কাকে ম্যানেজ করা যাবে, এবং এর আগে 18 সালের একটা অভিজ্ঞতা আছে যে 3-4 জন করে মনোনয়ন দেওয়া হচ্ছে একটা পরিস্থিতির কারণে, সেখান থেকে অনেকের মধ্যে আশা জেগেছে। কাজে এইটা নিয়ন্ত্রণ করা কতখানি সহজ হবে, এবং সেই সঙ্গে আওয়ামী লীগের একটা তো ভয় আছেই, আবার জাতীয় পার্টিও কি করতে পারবে কি করতে পারবে না, তার অবস্থান কী হবে, তাকে কোথায় নেওয়া হবে কোথায় নেওয়া হবে না, সব কিছু মিলে একটা জটিল পরিস্থিতির মধ্যেই আসলে বাংলাদেশ। কিন্তু সব কথা শেষ কথা, আমরা সবাই নির্বাচন চাই, যত দ্রুত সম্ভব তত দ্রুত নির্বাচন চাই, তবে সেটা যেন নির্বাচন হয়, সেখানে যেন জনগণের মতামত প্রতিফলিত হয়, জনগণ যেন বাছাই করতে পারে কাকে সে সংসদে পাঠাবে, কাকে সে প্রত্যাখ্যান করবে, সে জামায়াত হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, বা অন্য যে কোনো দল হোক। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।